আজকের আমরা যেটা আলোচনা করব মূল বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর আকৃতি। আজকের মূল আলোচ্য বিষয় হলো পৃথিবীর আকৃতি। তো আমাদের পৃথিবীর আকৃতিটা কেমন? আমরা সাধারণত বলে থাকি পৃথিবীর আকৃতি গোল, তাই তো? এটাই আমাদের ধারণা। এই ধারণাটাই রয়েছে তো, কিন্তু আমাদের বলা হচ্ছে পৃথিবীর আকৃতি গোল নয়, এর উত্তর মেরুটা কি আছে? পৃথিবীকে যদি মাঝ বরাবর দুটি ভাগে ভাগ করা হয় তাহলে কি হবে? একটা উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের অংশটা 20 মিটার কি আছে? 20 মিটার উঁচুতে অবস্থিত আছে। কি বললাম? 20 মিটার উঁচুতে অবস্থিত আছে। তাহলে এটা প্লাস চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? যেহেতু উঁচু তাই প্লাস চিহ্ন দিয়ে। আর পৃথিবীর দক্ষিণের অংশটা 20 মিটার কি আছে? নিচু অবস্থান করছে, ঠিক আছে? অর্থাৎ 20 মিটার চাপা, আর এটা 20 মিটার উঁচু। বোঝা গেল? শুধু এটা নয়, এই পৃথিবীর আকৃতি যে 20 মিটার উঁচু, কিন্তু আবার বলা হচ্ছে এর মধ্যভাগ বরাবর এরকম 8 মিটার একটু নিচু রয়েছে। কি রয়েছে? একেবারে মাঝ বরাবর 8 মিটার নিচু। বোঝা গেল? আর এর এই জায়গাটা যেহেতু বলেছিলাম চাপা বা নিচু, এর মাঝ বরাবর 8 মিটার কি আছে? 8 মিটার এরকম উঁচু আছে। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? পৃথিবীর উত্তর গোলার্ধ 20 মিটার উঁচু এবং দক্ষিণ গোলার্ধ 20 মিটার নিচু বা চাপা। এছাড়াও উত্তর গোলার্ধের একেবারে মাঝ বরাবর 8 মিটার নিচু দেখতে পাওয়া যায় এবং দক্ষিণ গোলার্ধে মাঝ বরাবর 8 মিটার উঁচু স্থান দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমরা পৃথিবীর আকৃতি কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারবো না। না কোনো বৃত্তের সঙ্গে তুলনা করতে পারবো, না কমলা লেবুর সঙ্গে তুলনা করতে পারবো, না ন্যাসপতির সঙ্গে তুলনা করতে পারবো, না কোনো বস্তুর সঙ্গে তুলনা করতে পারবো, ঠিক আছে? আসলে পৃথিবীর আকৃতি তার নিজের মতোই। এই ধারণাটাকে কি বলা হচ্ছে? জিওড বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে ধারণা, এই ধারণাটাকে কি বলা হচ্ছে? জিওড। জিওড স্পেলিং কি? GEOID, জিওড, ঠিক আছে? এই জিওডের ধারণা দিয়েছিলেন প্রথম কে জানিস? জিওডের ধারণা দিয়েছিলেন জোহান কার্ল ফ্রেডারিক গাউস। তাহলে জিওডের ধারণা দিয়েছিলেন কে? জোহান কার্ল ফ্রেডারিক গাউস। তাহলে এই ইনফরমেশন গুলো আমি যখন বলছি, এইগুলো থেকে আমি তোদেরকে প্রশ্ন ধরবো, সঙ্গে সঙ্গে ইনফরমেশন গুলো খাতায় নোট করে নিতে হবে, ঠিক আছে? তারপরে তো আমি প্রশ্ন দিয়েই দেব। এখান থেকে কি প্রশ্ন আমি তোদেরকে করতে পারি? যে পৃথিবীর উত্তর গোলার্ধ কত মিটার উঁচু? তাহলে উত্তর গোলার্ধ 20 মিটার উঁচু। পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কত মিটার নিচু? 20 মিটার নিচু। জিওডের ধারণা দিয়েছিলেন কে? জিওডের ধারণা দিয়েছিলেন জোহান কার্ল
ফ্রেডারিক গাউস। উত্তর গোলার্ধটা উঁচু আছে, দক্ষিণ গোলার্ধটা নিচু আছে, কিন্তু আবার মাঝ বরাবর কিছুটা কি আছে, একটু নিচু আছে। আবার এই দক্ষিণ গোলার্ধ মাঝ বরাবর আবার কিছুটা উঁচু আছে। লেখা হয়েছে, যেগুলো যা যা লেখা আছে সেইগুলো লিখেছিস? কেন, লিখে ফেল। বুঝবো? এবার দেখ, প্রথম আমাদের প্রশ্ন আসে এখান থেকে, পৃথিবীর আকৃতি কেমন? আকৃতি কেমন? তো আমরা এখানে তো বলতে পারবো না পৃথিবীর আকৃতি জিওডের মতো, বলতে পারবো না। আমাদের এখানে অপশানে থাকবে কি, গোলাকার, 2 নম্বর অপশানে থাকবে আয়তকার, 3 নম্বর অভিগত গোলাকার, এবং 4 নম্বরে একটা অপশন থাকবেই এরকম। তখন আমরা এখান থেকে উত্তরটা কি করব? তখন আমরা এখান থেকে উত্তর করব পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার। মনে থাকবে যে পৃথিবীর আসল আকৃতি হলো অভিগত গোলাকৃতির। অভিগত গোলাকৃতি কথার অর্থ হলো পুরোপুরি গোল নয়। উত্তর ও দক্ষিণ মেরু কি রয়েছে, সামান্য চাপা, এবং পূর্ব ও পশ্চিম গোলার্ধ রয়েছে কিছুটা স্ফীত। এই জন্য বলা হচ্ছে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি। ঠিক আছে, এবার আমরা সেই ধারণায় আসব। পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি কেন বলা হয়ে থাকে? পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি বলা হয়ে থাকে এই কারণের জন্য,
পৃথিবীর এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সামান্য কি চাপা রয়েছে, ঠিক আছে। আর এই পূর্ব এবং পশ্চিম গোলার্ধ কি রয়েছে, সামান্য স্ফীত রয়েছে, মানে প্রসারিত রয়েছে, যে কারণে পৃথিবীকে বলা হয়ে থাকে অভিগত গোলাকৃতির। বোঝা গেল? এবার আমরা যদি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা রেখা অঙ্কন করি কাল্পনিক, তাহলে এটা কি হবে, এটা একটা ব্যাস হবে। তাহলে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর মেরু ব্যাস কত জানিস তোরা? এখানে উত্তর মেরু আছে, তো উপরেরটাকে বলা হয় উত্তর মেরু আর নিচেরটাকে বলা হয় দক্ষিণ মেরু। তাহলে এই মেরু ব্যাসটা কত? লিখে নে, 12,714 কিমি। কি বললাম? পৃথিবীর মেরু ব্যাস হলো 12,714 কিমি। এবং এই এই হচ্ছে পূর্ব আর এই হচ্ছে পশ্চিম। এই পূর্ব পশ্চিম মের এই যে মাঝ বরাবর রেখাটা চলে গেছে সেটাকে কি বলা হচ্ছে, নিরক্ষীয় ব্যাস। যেহেতু মাঝ বরাবর নিরক্ষরেখায় অবস্থান করে, পৃথিবীর সব থেকে বড়, আমরা তো এখানে অঙ্কের বিষয় করছি না যে এখানে হলেও হবে, কিন্তু ব্যাস নির্ণয় করতে গেলে কি করতে হয়, পুরো পৃথিবীর মাঝ বরাবর কেন্দ্র বরাবর হয়ে থাকে, তাই তো। এই জন্য পূর্ব পশ্চিমে যে মাঝ বরাবর রেখাটা সেটা হচ্ছে যে নিরক্ষরেখা। আর পৃথিবীর এই নিরক্ষীয় ব্যাস হলো 12,757 কিমি। 12,757 কিমি। তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন আছে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? এখন যদি অঙ্কের ভাষায় পার্থক্য নির্ণয় করতে বলে তখন সেক্ষেত্রে তোরা কি করবি, যে বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দিতে হয় সব সময়। তাহলে 12,757 কিমি বিয়োগ 12,714 কিমি, তাহলে বিয়োগ করলে কত হয় বলতো? 43 কিমি। এটাই হয়তো। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা কিন্তু এখান থেকেই বলে দিলাম যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত। তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো 43 কিমি। এবার দেখ, কোনো কিছুর একটা যখন আমরা বৃত্ত অঙ্কন করি সেই বৃত্তের অঙ্কের ভাষায় পরিধি নির্ণয় করি, তো নিরক্ষরেখা কি এইরকম সরলরেখায় অবস্থিত, এখানটায় একটা
বৃত্তাকারে এরকম ভাবে নিরক্ষরেখাটা অবস্থান করছে, তাই তো পৃথিবীকে। আর এই যে মেরু রেখাটাও, এটাও এরকম একটা বৃত্তাকারে অবস্থান করছে, যাকে বলা হয় মহাবৃত্ত বলা হয়। অর্থাৎ যে বৃহত্তম বৃত্ত কোনো গোলককে সমান দুটি ভাগে ভাগ করে তাকে বলা হয় মহাবৃত্ত, তাই তো ক্লাস 6-এ পড়েছিলাম। তাহলে নিরক্ষরেখা হলো পৃথিবীর একটি মহাবৃত্ত। আবার এই যে কোনো এই যে উত্তর দক্ষিণ মূল মধ্য রেখা বলি আমরা, ঠিক আছে, এরাও কিন্তু পরস্পর মহাবৃত্ত হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এরও একটা পরিধি রয়েছে, নিরক্ষীয় পরিধি বলা হয়। আবার এই উত্তর দক্ষিণ এই এই রেখাটারও একটা পরিধি রয়েছে, এটাকেও একটা পরিধি বলা হয়। তাহলে পৃথিবীর নিরক্ষীয় পরিধি, নিরক্ষীয় পরিধি, নিরক্ষীয় পরিধি কত? পৃথিবীর নিরক্ষীয় পরিধি হলো 40,075 কিমি। পৃথিবীর নিরক্ষীয় পরিধি 40,075 কিমি। এবং মেরু পরিধি কত? মেরু পরিধি হলো 40,024 কিমি। তাহলে কি বললাম? পৃথিবীর নিরক্ষীয় পরিধি হলো 40,075 কিমি এবং পৃথিবীর মেরু পরিধি হলো 40,024 কিমি। ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রশ্নটা কি? এখান থেকেও প্রশ্ন আসতে পারে নিরক্ষীয় পরিধি কত, মেরু পরিধি কত। আর তৃতীয় প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির মধ্যে পার্থক্যটা কত। তাহলে পার্থক্য বললে আগের মতোই সেই একই অঙ্ক ভাষায় করব, যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব, যে 40,075 কিমি বিয়োগ 40,024 কিমি, এটা হলো পরিধির পার্থক্য। তাহলে এখানে বিয়োগ করলে কত হয় বলতো? 51 কিমি। তাহলে আমরা এখান থেকে 3টে প্রশ্ন পেয়ে গেলাম। কি কি প্রশ্ন পেয়েছি? পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? 40,075 কিমি। পৃথিবীর মেরু পরিধি কত? 40,024 কিমি। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির মধ্যে পার্থক্য কত? 51 কিমি। বোঝা গেছে? প্রত্যেকের লেখা হয়ে গেছে? এবার দেখ, আমরা এবার আলোচনা করব অভিকর্ষজ বল, তাই তো। আমরা পৃথিবীর কোথায় বসবাস করি? পৃথিবীর উপরিপৃষ্ঠে বসবাস করি। তা পৃথিবী তো একটা বৃত্তাকার অর্থাৎ গোলাকার, তাহলে আমরা কি পৃথিবীর ওপর থেকে পড়ে যেতে পারি? পড়ে যেতে পারি তো? এরকম তো সবারই প্রশ্ন থাকে যে পৃথিবী তো বৃত্তাকার, কোনো বৃত্তের ওপর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। যদি তোর কোনো ফুটবলের ওপরে দাঁড়িয়ে থাকতে পারবি? পারবি না, তাহলে পড়ে যাব। কিন্তু আমরা পড়ে যাই না কেন? কারণ পৃথিবীর যে আমরা এতক্ষণ বললাম, পৃথিবীর আমরা একটা বৃত্ত আঁকতে গেলে কি অঙ্কন করি? ব্যাসার্ধ ধরে বৃত্ত অঙ্কন করি, তাই তো। তো সেই জায়গায় পৃথিবীর ব্যাসার্ধ হলো 6,371 কিমি, ঠিক আছে। তাহলে আমরা কাঁটা কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করি তো,
তাহলে কাঁটা কম্পাসের মেনটা যদি এখানে ধরি, ধরে এরকম একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এরকম বৃত্ত হয়ে যাবে, তাই তো? তাহলে পৃথিবীর ব্যাসার্ধ এতটাই বড় যে যে এর উপরিভাগটা চ্যাপ্টা মতো, তাই তো? তাই জন্য আমরা পড়ে যাই না, 1 নম্বর কারণ। ঠিক আছে, ধরো আমরা একটা ছোট্ট বৃত্ত যদি আঁকি, 2 সেমির যদি একটা বৃত্ত আঁকি, তাহলে এরকম হবে। তারপরে যদি 4 সেমির ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকি, তাহলে এরকম হবে, বড় হতে থাকবে। এরপরে যদি 6 সেমির ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকি, তাহলে এইরকম বড় হতে থাকবে। এরপরে যদি 8 সেমির ব্যাসার্ধের বৃত্ত আঁকি, তাহলে আরো বড় হতে থাকবে। তাহলে যত এই ব্যাসার্ধের পরিমাণ বেড়ে যাবে, তত বৃত্তটা বড় হতে থাকবে এবং বৃত্তের উপরিভাগের অংশটা চ্যাপ্টা আকৃতির হয়ে থাকবে, তাই তো? উপরিভাগের অংশটা কি হবে? চ্যাপ্টা আকৃতির হয়ে থাকবে। তো পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিমি, তাই জন্য এই ব্যাসার্ধের স্পেসটা আমরা অনেক বড়, যার কারণে পৃথিবীর উপরিভাগটা চ্যাপ্টা মনে হয়। এই কারণে আমরা পৃথিবীর উপরিভাগ থেকে পড়ে যাই না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? পৃথিবীর তার উপরিভাগে ওপরে অবস্থান করছে যে সকল উপাদানগুলি, সেগুলো তার নিজের কেন্দ্রের দিকে কি করে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে কি বলা হয়? কি বল বলা হয়? অভিকর্ষজ বল বা মাধ্যাকর্ষণ শক্তি, তাই তো? আবিষ্কার করেছিল কে? আইজ্যাক নিউটন। কিভাবে? একটা আপেল গাছের তলায় তিনি বসেছিলেন, যে আপেলটা নিচে পড়েছিল, তিনি সেখান থেকেই সেই আপেলটা নিয়ে কি করেছিলেন? পরীক্ষা নিরীক্ষণের মধ্য দিয়ে এই মাধ্যাকর্ষণ শক্তিটা আবিষ্কার করেছিলেন। তোরা হলে কি করতিস বল? হয় আপেলটা খেয়ে নিই, না হলে অন্য কিছু করি। তো এই মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা যদি পৃথিবীর উপর থেকে কোনো একটা ঢিলকে ওপরে তুলে ছুঁড়ে মারি, তাহলে কি করবে? সেই ঢিলটা আবার পুনরায় পৃথিবী পৃষ্ঠের ওপরে ফিরে আসবে। যতটা তার গতি ছিল তত দূর পর্যন্ত সে ঊর্ধ্ব আকাশে উঠবে, ওঠার পরে একটা সময় তার গতি কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। শূন্য হওয়ার পরে আবার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানের প্রভাবে সেই ঢিলটা আবার নিচে নেমে আসবে এবং পৃথিবী পৃষ্ঠের উপরে পড়বে। সেই জন্য আমরা পৃথিবী পৃষ্ঠের উপরিভাগ থেকে মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা পৃথিবী পৃষ্ঠের উপরিভাগ থেকে পড়ে যাই না। বোঝা গেল? এবার দেখ, এটাই বলার এই অভিকর্ষজ বলের মান কোথায় কেমন, অভিকর্ষজ বলের মান কোথায় কেমন। আমরা কি বলেছিলাম? যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলের এই যে ব্যাসার্ধটা মেরু অঞ্চলের ব্যাসার্ধের তুলনায় কি বড়, তাই তো? তাই জন্য নিরক্ষীয় অঞ্চলের অভিকর্ষজ বলের মান মেরু অঞ্চলের তুলনায় কম, কারণ যত কাছাকাছি অবস্থান করব মাধ্যাকর্ষণ শক্তিটা তত বেশি জোরালো হবে। বোঝা গেল? অর্থাৎ পৃথিবীর কেন্দ্রভাগ থেকে যে অঞ্চলটা যত কাছাকাছি অবস্থান করবে তার মাধ্যাকর্ষণ বলটাও তত বেশি হবে। তাহলে নিরক্ষীয় পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের যে অবস্থানটা সেটা মেরু অঞ্চলের তুলনায় দূরে অবস্থিত, তাই নিরক্ষীয় অঞ্চলের অভিকর্ষজ বলের মান কম এবং মেরু অঞ্চলে অভিকর্ষজ বলের মান বেশি। কত বেশি? এই যে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলের অভিকর্ষজ বলের মান
প্রায় 5% বেশি। বোঝা গেল? শতকরা 5% বেশি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের কি প্রশ্ন হয়ে থাকে? এখান থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে যে অভিকর্ষজ বলের মান কোথায় সব থেকে বেশি? নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, এবং আরো বেশ কিছু অপশন দিয়ে দেবে, তার মধ্যে তোমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে আমাদের হলো মেরু অঞ্চলে। এবার আমরা যেটা আলোচনা করব, পৃথিবীর উপরিভাগে অবস্থিত সবথেকে উচ্চতম স্থানটির নাম কি? পৃথিবীর উপরিভাগে অবস্থিত সবথেকে উচ্চতম স্থানটির নাম কি? হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, এটি একটি ভঙ্গিল পর্বত যার বর্তমান উচ্চতা ৮,৮৫০ মিটার। যার বর্তমান উচ্চতা কত? ৮,৮৫০ মিটার। আর আগে আগে কি বলা হতো? এর উচ্চতা ৮,৮৪৮ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে অতীতে, আর বর্তমানে হলো ৮,৮৫০ মিটার। এখানে আমরা দেখতে পাবো যে পৃথিবীর উপরিভাগে অবস্থিত সবচেয়ে উচ্চতম স্থানটির কথা আমরা বললাম। ঠিক আছে, এবার পৃথিবীর উপরিভাগে অবস্থিত সবথেকে গভীরতম স্থানটির নাম কি? পৃথিবীর উপরিভাগে অবস্থিত সবথেকে গভীরতম স্থানটির নাম হলো যে মারিয়ানা খাদের চ্যালেঞ্জার ডেপথ। কি বললাম? মারিয়ানা খাদের চ্যালেঞ্জার ডেপথ। এখন এর গভীরতাটা কত সেটা আমাদের জানতে হবে। এর গভীরতা 11,033 কিমি। কিমি বলছে, সরি, মিটার। তাহলে চ্যালেঞ্জার ডেপথের গভীরতা কত? 11,033 মিটার। উচ্চতম স্থান আর সব থেকে গভীরতম স্থানের দূরত্বের মধ্যে যোগফল কত বা মোট যোগফল কত যদি বলে, তাহলে আমরা কি করব? 11,033 মিটার যোগ 8,850 মিটার যোগ করলে কি হয়? যে 3 5 আর 3 8 8 8 আর 1 9 1, তাহলে 19,883 মিটার। কিন্তু এটাকে গড়ে ধরা হয়, গড়ে কত ধরা হয়? গড়ে ধরা হয় 20,000 মিটার। বোঝা গেল? তাহলে এটাকে গড়ে কত ধরা হয়? 20,000 মিটার। তাহলে এগুলো লিখেছিস, মুছে দেই। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে
আমরা একটু আগে পরিধির কথা বললাম না? পরিধি, একজন ভৌগোলিকবিদ রয়েছেন যার নাম হলেন এরাটোস্থেনিস। কি নাম? এরাটোস্থেনিস। ইনি কি করেছিলেন? সূর্যরশ্মির পতন কোণের ওপর নির্ভর করে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। ঠিক আছে, তাহলে এরাটোস্থেনিস কিসের ওপর নির্ভর করে? সূর্যরশ্মির পতন কোণের উপর নির্ভর করে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। তাহলে আমাদের এখান থেকে কিভাবে প্রশ্ন আসে যে সূর্যরশ্মির পতন কোণের উপর নির্ভর করে পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? তাহলে ভৌগোলিকবিদ এরাটোস্থেনিস। কোন দুটি স্থানের উপরে সূর্যরশ্মির পতন কোণ তিনি উপলক্ষণ করেছিলেন? তিনি মিশরের আলেকজান্দ্রিয়া ও শিয়ান শহর দুটির আলেকজান্দ্রিয়া ও শিয়ান এই দুটি শহরের উপরে পতিত সূর্যরশ্মির পতন কোণের উপর নির্ভর করে তিনি পৃথিবীর পরিধি নির্ণয় করেন। বোঝা গেল? এবং তার নির্ণীত পৃথিবীর পরিধির মান কত ছিল? তার নির্ণীত পৃথিবীর পরিধির মান ছিল যে 46,250 কিমি। কত ছিল? 46,250 কিমি। তাহলে এই পার্টটা আবারও বুঝিয়ে দিচ্ছি যে কি গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস সূর্যরশ্মির পতন কোণের ওপর নির্ভর করে তিনি মিশরের আলেকজান্দ্রিয়া ও শিয়ান শহরের উপর পতিত দুটি স্থানের উপর সূর্যরশ্মির কৌণিক মানের ওপর নির্ভর করে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। ঠিক আছে, তার নির্ণীত পরিধির মান কত? 46,250 কিমি। বোঝা গেল বিষয়টা? দেখা হয়ে গেছে? তাহলে এখান থেকে আমরা অনেক প্রশ্ন পেয়ে গেছি। এরপরে আমরা যে অংশটা আলোচনা করব পৃথিবীর আকৃতি হয়ে গেছে। এই পার্ট থেকে যা আলোচনা করার আমরা আলোচনা করলাম। এবার যে পার্টটা আলোচনা করব আরো ইম্পর্টেন্ট হবে এবং মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে, এবং এমসিকিউ এসএকিউ প্রশ্ন খুব বেশি পরিমাণে এখান থেকে আসে। এবার আমরা যে বিষয় নিয়ে পড়ব সেটা হলো সৌর জগতের অন্যান্য গ্রহ ও
পৃথিবী। আমাদের এবারের টপিক কি? সৌরজগতের অন্যান্য গ্রহ ও পৃথিবী। তাহলে আমি একটা ছবি আঁকছি, এই ছবিটা প্রত্যেকে একটু দেখ। এটা কিসের ছবি আঁকছি? সূর্য। সূর্যকে কেন্দ্র করে সব থেকে কাছের গ্রহটির নাম কি মনে আছে? ক্লাস 6-এ পড়েছিলিস। সবচেয়ে কাছের গ্রহটির নাম হলো বুধ। পরবর্তী গ্রহটার নাম কি মনে আছে? শুক্র। তারপরের গ্রহটার নাম মনে আছে? পৃথিবী। তারপরে মঙ্গল। তারপরে বৃহস্পতি। বৃহস্পতির পরে শনি। তারপরে ইউরেনাস। তারপরে নেপচুন। এরপরে আরো একটা গ্রহ ছিল যার নাম ছিল প্লুটো, তাই তো? জায়গা নেই না, আমি আঁকিনি এই কারণে, প্লুটোকে এখনো কি করা হয়েছে? প্লুটোকে বামন গ্রহের দলে যুক্ত করা হয়েছে। 2006 সালে AIU, ঠিক আছে, তাদের তরফ থেকে প্লুটোকে বামন গ্রহের দলে যুক্ত করা হয়েছে। এখন আমরা আলোচনা করব যে আগে প্রত্যেকটা গ্রহ সম্পর্কে একটু আলোচনা করে নিই। তারপরে প্রথমে সূর্য নিয়ে আলোচনা। আচ্ছা বল, এই যে সূর্য সহ সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে একাধিক গ্রহ, সেই গ্রহরা যে ছায়াপথে অবস্থান করছে সেই ছায়াপথটির নাম কি? তাহলে সূর্য সহ সমগ্র গ্রহরা মিলে যে ছায়াপথে অবস্থান করছে তার নাম হলো আকাশগঙ্গা ছায়াপথ, ক্লাস 6-এ পড়েছিলাম, বা অপর নাম হলো মিল্কি ওয়ে, ঠিক আছে? এবার তোরা বলতে পারবি যে আকাশগঙ্গা ছায়াপথ ছাড়া আরো একটা ছায়াপথের নাম, পৃথিবীর কাছাকাছি অবস্থিত আরো একটা ছায়াপথের নাম, তার নাম হলো আদ্রমেদা ছায়াপথ, ঠিক আছে? এটা আরো উঁচু ক্লাসের দিকে 11-এর দিকে রয়েছে, তবুও তোদের একটু বলে রাখলাম, ঠিক আছে? এবার আমরা আলোচনা করি সূর্য যে সবসময় জ্বলতে থাকে, অর্থাৎ আগুনের পিণ্ড তো একটা, কেন? কারণ এতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পরিমাণ খুব বেশি। তাহলে সূর্যতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের উপস্থিতির পরিমাণ বেশি থাকার কারণে এই সূর্য সারাক্ষণ
অগ্নিপিণ্ড রূপে জ্বলতে থাকে। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব যে সূর্যের গায়েও দেখবি অনেক জায়গায় কালো অংশ দেখতে পাওয়া যায়, আমরা যেটাকে খুব সহজেই লক্ষ্য করতে পারি না। ঠিক আছে, সূর্যকে অনুধাবন করার জন্য যে সকল স্যাটেলাইট গুলো আমাদের পৃথিবী থেকে পাঠানো হয়েছে নাসার তরফ থেকে কিংবা আমাদের ইসরোর তরফ থেকে, তারা দেখবি অনুধাবন করে বলছে সৌরের গায়ে বড় বড় কালো স্থান বা ক্ষত রয়েছে। ঠিক আছে, সেখানটা এই কালো স্থান বা ক্ষতের কারণ কি, সেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের পরিমাণ কি হচ্ছে, কমে আসছে বা কমে গেছে, যার কারণে কি হয়েছে, তাহলে এই জায়গাগুলোকে বলা হয় সৌর কলঙ্ক। ঠিক আছে, কি বলা হয়, সৌর কলঙ্ক, অর্থাৎ সেখানে সূর্যের যে মূল উপাদান হাইড্রোজেন এবং হিলিয়ামের পরিমাণ কমে গেছে, ফলে সেখানের আগুনটা স্তিমিত হয়ে গেছে, সেই জায়গাগুলো বা কালো কালো স্থানগুলোকে বলা হয় সৌর কলঙ্ক। এরপরে আমরা যদি আলোচনা করি, তাহলে এই যে সূর্যের বাইরে একটা সৌর ঝড় দেখতে পাওয়া যায়, কি দেখতে পাওয়া যায়, সৌর ঝড়। কারণ সূর্য থেকে সূর্যে যখন আগুন জ্বলতে থাকে তখন এর ভেতরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে। ঠিক আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের বিস্ফোরণ ঘটতে থাকে, আর সেই বিস্ফোরণের ফলে একটা গরম হাওয়া এর চারিদিক ব্যাডে কি করে, ঘিরে রাখে। ঠিক আছে, তাই এর চারিদিকে কি দেখতে পাওয়া যায়, সৌর ঝড় দেখতে পাওয়া যায়। প্রতি 10 থেকে 11 বছর অন্তর এই সৌরঝড়ের পরিমাণটা সব থেকে বেশি হয়ে থাকে। বোঝা গেল? এবার আমরা আলোচনা করব সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত। সূর্যের বাইরের দিকের বা বাইরের অংশের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার যদি বলে সূর্যের ভেতরের অংশের উষ্ণতা কত, সূর্যের ভেতরের অংশের উষ্ণতা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের ভেতরের উষ্ণতা। তাহলে ভাবতে পারছিস যে সূর্যের ভেতরে কত উষ্ণতা, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আমরা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটতে দেখি না, তাতে আমাদের যদি কোথাও পড়ে তখন কি হবে। তাহলে সূর্য সম্পর্কে সমস্ত ইনফরমেশন তোদের আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার সূর্যের পরে আসবো বুধ। এবার বুধ সম্পর্কে ইনফরমেশন দেবো। দেখ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম কি, বুধ। এই বুধ গ্রহটির রং কেমন হয়, ধূসর বর্ণের। বুধ সম্পর্কে এর বেশি আর ইনফরমেশন তোদেরকে আমি দেব না, এই দুটো ইনফরমেশনই যথেষ্ট। তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি, বুধ। বুধের রং কেমন, ধূসর বর্ণের। পরের প্রশ্ন, শুক্র। শুক্র সম্পর্কে ইনফরমেশন, পৃথিবীর সবথেকে কাছের গ্রহটির নাম কি, শুক্র।
পৃথিবীর সব থেকে কাছের গ্রহটির নাম হলো শুক্র। ঠিক আছে, শুক্র সম্পর্কে ইনফরমেশন এখানে এন্ড। এরপরে পৃথিবী। এবার পৃথিবী সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন রয়েছে। সৌরজগতের কত নম্বর গ্রহ পৃথিবী? তাহলে যদি আমাদের প্রশ্ন আসে পরীক্ষায় পৃথিবী সৌরজগতের কততম গ্রহ, তাহলে কি উত্তর হবে? তৃতীয়। পৃথিবী হলো সৌরজগতের তৃতীয়তম গ্রহ। বোঝা গেছে? পরের প্রশ্ন, পৃথিবীর যে রং, সেই রংটা কেমন? পৃথিবীর রং হলো নীল। কেন নীল সেটা আমরা বলে দিচ্ছি। কারণ পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো জল বা সমুদ্র ভাগ, তাই ওপর থেকে দেখলে পৃথিবীকে কি মনে হয়? নীল গ্রহের মতো মনে হয়। বোঝা গেল? এবার আলোচনা করি যে পৃথিবী তার নিজের অক্ষের ওপরে আবর্তন করতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবী তার নিজের অক্ষের উপরে আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটাকে গড়পত্তায় কত ঘন্টা ধরা হয়? 24 ঘন্টা। ঠিক আছে, আর এই 24 ঘন্টায় কি হয়? এক দিন। ঠিক আছে, এরপরে আসি পরিক্রমণ। এটাকে কি বলে? ঠিক আছে, পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, আর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে গড়পত্তায় ধরা হয় 6 ঘন্টা। প্রতি 4 বছর অন্তর অন্তর এই 6 ঘন্টা কি হয়? একটা দিনে পরিণত হয়ে যায়, তাই তো? আর সেই দিনটাকে কি করা হয়? ফেব্রুয়ারি মাসের সঙ্গে যুক্ত করা হয়। আর ফেব্রুয়ারি মাসটা তখন কি হয়? 28 দিনের জায়গায় 29 দিনে হয়ে যায়। আর বছরটা তখন কি হয়ে যায়? 366 দিনে বছর হয়ে যায়। আর সেই বছরটাকে কি বলা হয়? লিপ ইয়ার বছর। মনে থাকবে? পৃথিবী সম্পর্কে সমস্ত ইনফরমেশন লেখা হয়ে গেছে। এবার আমরা আসব মঙ্গল। মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য আমরা শুধু এইটুকুই জেনে রাখবো, মঙ্গলে ফেরাস অক্সাইডের পরিমাণ বেশি থাকায়, অর্থাৎ লোহার পরিমাণ বেশি থাকায় মঙ্গল গ্রহ দেখতে কেমন? লাল। মনে থাকবে? এরপরে আসব বৃহস্পতি।
সৌরজগতের সবথেকে বড় গ্রহটির নাম কি? বৃহস্পতি। এরপরে আসবে শনি। একমাত্র সৌরজগতের গ্রহ যার বলয় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি বললাম? শনি গ্রহের বলয় দেখতে পাওয়া যায়। এরপরে ইউরেনাস এবং নেপচুন। তো শনি গ্রহ আমাদের মূলত বলয় দেখতে পাওয়া যায় এবং বোঝা গেছে এই বিষয়গুলো?